হ্যালো, আমি হচ্ছে মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিদ। তোমাদের জন্য আবার পরিচয়টা দিলাম। আমি সায়েন্সের শিক্ষক। আজকে তোমাদের আমি হচ্ছে গিয়ে পানির মানদণ্ড যে টপিকসটা আছে সেটা আজকে পড়াবো। গতদিন স্যার তোমাদেরকে যেটা পড়াইছে সেটা থেকে আজকে আমরা নেক্সট টপিকসটা স্টার্ট করব। সো ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ইডু পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকের ক্লাসটার উদ্দেশ্য যেন এমন হয় অন্ততপক্ষে আহ তুমি একটা জিনিস হলেও এখান থেকে শিখে যেতে পারো। আবার কবে দেখা হবে বা দেখা হবে কি হবে না সেটা আসলে আমরা জানি না। সো যদি আজকের ক্লাসটা তোমাদেরকে পড়ায় আমার ভালো লাগে ব্যক্তিগত, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের বিজ্ঞানের কিছু ক্লাস আমি যেন আমার সময় থেকে তোমাদের জন্য রাখতে পারি এবং ক্লাসগুলো নিতে পারি। বাট আমি বেসিক্যালি হচ্ছে সায়েন্সের টিচার এবং আমি ইডু পরিবারে সায়েন্স বা বিজ্ঞান বিভাগের শিক্ষক ছাত্রছাত্রীদেরকে পড়াই। আমি রসায়ন আর উচ্চতর গণিতের ইনস্ট্রাক্টর হিসেবে এখানে আছি। সো আজকে একটা টিচারের প্রক্সি দেওয়ার জন্য তোমাদের এখানে আসছি। অসুস্থতার কারণে উনি অন্য একটা স্কিডিউলে উনার ক্লাস পড়ে গেছে, যার কারণে হচ্ছে যে আজকে আমি তোমাদের এই ক্লাসটা নিচ্ছি। সো আমাদের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সবাই একটু খাতা কলম রাখবা। আমার ক্লাসের একটা অভ্যাস হচ্ছে অবশ্যই তুমি যা পড়বা সে তোমাকে নোট ডাউন করতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা যা চোখে দেখি আর সেটা যদি সাথে সাথে লিখি, তাহলে আমাদের ভিজুয়ালাইজেশন এবং আমাদের যে শোনাটা, এই দুইটা যদি একসাথে করতে পারি বা একসাথে হয়, তাহলে জিনিসটা আসলে খুব স্ট্রংলি আমাদের ব্রেন সেটাকে ফোকাস করে ফেলে এবং এটা অনেক দিন যাবত মনে থাকে। কে জানি মেসেজ দিছে, একটু পড়ে নেই। মিনহাজ, স্যার ক্যান ইউ রিপিট? কোনটা রিপিট করবো বাবা বলো একটু। টপিকস গুলা, মানদণ্ডের টপিকস গুলো রিপিট করবো। সবাই একটু মিলায় নাও যে সবার লেখাটা ঠিক আছে কিনা। প্রথম থেকে আমি আবারও বলতেছি সবার উদ্দেশ্যে, সবাই একটু লিখে নিবে স্টার চিহ্ন দিয়ে। প্রথমটা হচ্ছে বর্ণ ও স্বাদ। বর্ণ ও স্বাদ। সেকেন্ডটা হচ্ছে ঘোলার পরিমাণ। পরেরটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি। পরেরটা হচ্ছে ময়লা আবর্জনা। পরেরটা হচ্ছে দ্রবীভূত অক্সিজেন। পরেরটা হচ্ছে তাপমাত্রা। পরেরটা হচ্ছে পিএইচ। আর সবাই যখন পিএইচ লিখতেছো, অবশ্যই পিএইচটা যেন এভাবে লেখা হয়। সবাই একটু খেয়াল করো, হ্যাঁ? পিএইচটা এভাবে লিখতে হবে। এই যে পি লিখে এইচটা এভাবে বড় হাতের দিতে হবে এটার উপরে। পিএইচটাকে এভাবে লিখতে হয়। সবাই একটু কারেকশন করে নাও। পিএইচ, এটার পরে আমরা লবণাক্ততা ছিল। আর পুরো টপিকসটার মূল নাম হচ্ছে পানির মানদণ্ডটা, মানদণ্ড, পানির মানদণ্ড। পুরো টপিকসটার হেডিং হচ্ছে পানির মানদণ্ড, পানির মানদণ্ড। ওকে, এই হচ্ছে আমাদের। আচ্ছা, কেউ একজন মেসেজ করে জানাও যে দেখা যাচ্ছে কিনা, বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, এটা একটু কনফার্ম হয়ে নি। জানাও আমাকে কেউ একজন যে বোর্ড দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। হুমায়রা লিখেছে অল ক্লিয়ার। তাশরিফা অল ক্লিয়ার স্যার। ওকে, মিনহাজ তুমি একটু বলো বাবা, তুমি টপিকটা বুঝতে পারছো কিনা? আমাদের টপিকটার নাম হচ্ছে পানির মানদণ্ড। কনফার্ম করো, দ্রুত অ্যাক্টিভ থাকো তোমরা, তাহলে কোশ্চেন করার সাথে সাথে আনসার করতে পারবা, ঠিক আছে? মিনহাজ বলো ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহমিদ স্যার ক্লিয়ার। রাহি, তাহমিদ স্যার ওয়ান্স প্লিজ। আবার বলবো পানির মানদণ্ড, পানির মানদণ্ড। তুমি কি পয়েন্টগুলো জানতে চাচ্ছ নাকি মেইন টপিকসটা জানতে চাচ্ছ? টপিকসটা হচ্ছে পানির মানদণ্ড। হ্যাঁ, মিনহাস একটু দ্রুত রিপ্লাই দাও বাবা। হ্যাঁ, পয়েন্টগুলা। ওকে, চলো পয়েন্টগুলা তুমি একটু লেট করছো হয়তো লিখতে। আবারও বলতেছি পয়েন্টগুলা যেন সবার শুনতে শুনতে একেবারে মুখস্থের মতো হয়ে যায়। প্রথমটা হচ্ছে বর্ণ ও স্বাদ। পরেরটা হচ্ছে ঘোলার পরিমাণ। পরেরটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি। পরেরটা হচ্ছে ময়লা আবর্জনা। পরেরটা হচ্ছে দ্রবীভূত অক্সিজেন। পরেরটা হচ্ছে তাপমাত্রা। পরেরটা হচ্ছে পিএইচ। আর পিএইচটা কিভাবে লিখতে হয় সেটা বোর্ডে লিখে দিছি। আর পরেরটা হচ্ছে লবণাক্ততা। ঠিক আছে, ওকে, চলো এবার আমরা ক্লাসে স্টার্ট করি। আমরা লাস্টের পয়েন্ট থেকে স্টার্ট করব। কেন? প্রথম দিকে যে পয়েন্টগুলো আছে সেগুলো না তোমরা রিডিং দিলেই পারবা, খুব একটা বোঝানোর কিছু নাই। এবং এখানে আমি বিশ্বাস রাখি তোমরা যারা রিডিং দিবা মনোযোগ দিয়ে, তারা সবাই প্রথম দিকের পয়েন্টগুলোকে টুকটাক সবই বুঝবে। তো আমরা এই জন্য টেকনিক্যালি আমরা লাস্টের থেকে স্টার্ট করব, পানির মানদণ্ডের লাস্টের থেকে। 4 মার্কসের জন্য প্রশ্ন হতে পারে। সো যত পয়েন্ট তুমি মনে রাখতে পারবা আর যত কঠিন পয়েন্টগুলোকে তুমি উল্লেখ করতে পারবা তোমার পরীক্ষার আনসারে, তুমি 4-এর ভিতরে 4 পাওয়ার সম্ভাবনাটা তত বেশি বাড়াইতে পারবা। আবারও বলতেছি, পয়েন্ট কিন্তু অনেক আছে, বাট কেউ উত্তরপত্রে উত্তর করার সময় সহজ পয়েন্টগুলোকে লিখছে,
সেটাকে স্যার একভাবে দেখবে, আর কঠিন পয়েন্টগুলোকে যারা উল্লেখ করছে স্যার তাদের খাতাকে আরেকভাবে দেখবে। এই জন্য আসলে সবসময় খেয়াল রাখতে হবে যেটা সবাই পারে না, যেটা সবার কাছে কঠিন, সেটা যেন তোমার কাছে সহজ হয়, এবং কঠিন জিনিসে অলওয়েজ এক্সপার্ট হইতে হবে। দ্যাটস ওয়াই তুমি তোমার মার্কসটা আশানুরূপ পাবা, ঠিক আছে? সো আমরা ক্লাসটা স্টার্ট করব লাস্টের থেকে, অর্থাৎ নিচের থেকে। সো নিচের পয়েন্টটার নাম কি বলতো? লবণাক্ততা, তাই না? এখন দেখো, আমরা যে পানির কথা বলতেছি, যে পানির উপর বেস করে আসলে আমরা বেঁচে আছি, সেই আমরা জানি আমাদের শরীরের 70% হচ্ছে পানি, এবং আমাদের শরীরের প্রত্যেকটা জিনিসের সাথে পানি বেসিক্যালি কানেক্টেড, রাইট? এবং সেই পানিটা আসলে আমরা যখন পান করি, পান করার সময় অবশ্যই মাস্ট বি লবণাক্ততা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেন? ঠান্ডা মাথায় খেয়াল করো, আমরা বলেছি টপিকসের নাম হচ্ছে পানির মানদণ্ড, অর্থাৎ পানিকে আমরা কি কি বিষয়ের উপর বিচার করে সেটাকে পান করতে পারি বা খাইতে পারি। সো প্রথম টপিকসের নাম হচ্ছে লবণাক্ততা। তুমি যখন দেখবা যে প্রচুর পরিমাণে লবণাক্ত পানি তোমার সামনে আছে, এবং তোমার সামনে মিঠা পানি আছে, যেটা আসলে মিঠা পানি তো আমরা নর্মালি যে পানিটা খাই, নর্মালি আমরা টিউবওয়েল, তারপর আমরা হচ্ছে ওয়াসা, ঢাকা শহরে যারা থাকে, বা হচ্ছে মোট কথা তুমি যেভাবে পানির সোর্সটা তুমি পাও এবং যেটা তুমি খাও, সেটা সাধারণত মিঠা পানি হয়ে থাকে। আর এক কথায় যদি লবণাক্ত পানির উদাহরণ দিই, তাহলে সেটা হবে সমুদ্রের পানি, তাই না? সো তোমার সামনে যদি দুইটা পানি রাখা হয়, লবণাক্ত পানি আর একটা হচ্ছে মিঠা পানি, তুমি কোনটা পান করবা বলো? নিঃসন্দেহে মিঠা পানি তুমি পান করবা। তার মানে এই যে মিঠা পানি আর লবণাক্ত পানি, এই দুইটা পানির ভিতরে ডিফারেন্সটা করছে কে বলো? লবণ বা লবণাক্ততা, তাই না? তার মানে পানির মানদণ্ডের একটা ইস্যুস কিন্তু এই হচ্ছে লবণাক্ততা, অর্থাৎ যে পানিতে লবণাক্ত কম, তোমাকে সেই পানিটাই পান করতে হবে বা খাইতে হবে, বা তোমার খাওয়ার জন্য পারফেক্ট। এখন তোমাদের একটা ছোট্ট ঘটনা যদি বলি, ইলিশ মাছ, এটা আমরা সবাই চিনি। ইলিশ মাছ কোথায় ডিম পারে বলো তো বাবারা? ইলিশ মাছ সাধারণত ডিম পারে হচ্ছে নদীতে, মানে মিঠা পানিতে আইসা। বুঝো ভালো করে, কোথায় বলতো? মিঠা পানিতে এসে ইলিশ মাছ ডিম পারে। এখন এটা একটা যথেষ্ট কারণ আছে, সে কারণটা কি বলতো? মিঠা পানিতে সাধারণত লবণাক্ততা কম থাকে, ঠিক কিনা বলো? এই জন্য ও সাধারণত মিঠা পানিকে উৎস বা সোর্স হিসেবে বেছে নেয়। কেন? তার এই পুরো কাজটা, অর্থাৎ তার ডিম পাড়া থেকে শুরু করে বাচ্চা ফুটানো পুরো কাজটা সহজ হয় এই মিঠা পানিতে। বুঝো? আবার আমরা খাই কোন পানি বলতো? মিঠা পানি। কেন? মিঠা পানিতে লবণের পরিমাণটা কম থাকে বা থাকেই না, যে পানিটা পান করলে এক্সট্রা কোনো লবণ আমাদের বাইরে থেকে পানির সাথে যায় না। এই জন্য এটা আমাদের শরীরের জন্য উপকারী এবং শরীরের জন্য সুইটেবল, রাইট? আর সমুদ্রের পানি আমরা কেন খাই না? কারণ সমুদ্রের পানিতে লবণ বেশি থাকে, এবং এই লবণটা আমাদের জন্য ক্ষতিকর, কারণ এটা একটা এক্সট্রা জিনিস যেটা শরীর বহন করতে পারে না। এজন্য পানি খাওয়ার টাইমে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনটা বলো? যে পানিটা মিঠা পানি, সেই পানিটা আমাদেরকে খেতে হবে। আর এই মিঠা পানির উৎসগুলা কি কি বলো? নদী, তারপর হচ্ছে টিউবওয়েল, ওয়াসার পানি, বা হচ্ছে আমরা যে পানিগুলো এখন সাধারণত সোর্সের মাধ্যমে পাচ্ছি, সেগুলো হচ্ছে সাধারণত মিঠা পানির উৎস। আর যদি তোমাকে লবণাক্ত পানির একটা উদাহরণ বলে, তাহলে সেটা হচ্ছে সমুদ্রের পানি। আর একটা ছোট্ট জিনিস তুমি এখানে সাইন্টিফিক্যালি খেয়াল রাখতে পারো, আমরা কোনো একটা জিনিস কেমন আছে, বা কোনো একটা জিনিস বা কোনো একটা জায়গার ভিতরে কি পরিমাণ আছে, সেটা মেজার করার জন্য সাইন্টিফিক্যালি একটা ওয়ার্ড উচ্চারণ করি, যে ওয়ার্ডটার নাম হচ্ছে ঘনত্ব। খেয়াল করো, যে ওয়ার্ডটার নাম কি বলতো? ঘনত্ব। হ্যাঁ, ঘনত্ব মানে হচ্ছে যে একটা জায়গার ভেতরে কি পরিমাণ জিনিস আছে, একটা নির্দিষ্ট জায়গার ভিতরে কি পরিমাণ জিনিস আছে, সেটাকে সাইন্টিফিক্যালি একটা ওয়ার্ড দিয়ে আমরা প্রকাশ করি সাধারণত, সেটার নাম হচ্ছে ঘনত্ব। ওকে, এখন দেখো, আমরা নর্মালি যে পানিগুলা ইউজ করি, একটা হচ্ছে মিঠা পানি আর আরেকটা হচ্ছে কি বলতো? লবণাক্ত পানি। লবণাক্ত পানি, খেয়াল করে ভালো করে বাবারা, লবণাক্ত পানি। এই যে ঘনত্ব ট্রামটা দেখতেছো, মিঠা পানির ঘনত্ব সাধারণত 1000 হয়ে থাকে। 1000 একটা মান এটা, হ্যাঁ। আর সামুদ্রিক বা লবণাক্ত পানি যেটা থাকে, সেই লবণাক্ত পানির ঘনত্ব সাধারণত হয়ে থাকে 1024। তুমি একটু চিন্তা করো ভালো করে, এটাও পানি, এটাও পানি, তাহলে পানির ঘনত্ব হওয়ার কথা ছিল 1000 1000, বাট সমুদ্র বা লবণাক্ত পানির ঘনত্ব হচ্ছে 1024। তুমি দেখতেই পাচ্ছ এখানে এক্সট্রা সামথিং আছে, 24 পয়েন্ট বেশি আছে এর তুলনায়। এই 24 পয়েন্টটা আসলে কে বাড়াইছে বলো? এই 24 পয়েন্টটা ওই পানিতে বাড়াইছে হচ্ছে এই থাকা লবণটা। লবণও তো একটা জিনিস, তাই না? তো পানির ভিতরে যখন লবণ থাকবে, তাহলে জিনিস বেশি হয়ে গেল, আর জিনিস বেশি হয়ে গেলে ঘনত্ব বাইরে যাবে, এটাই স্বাভাবিক। এজন্য সমুদ্রের পানির লবণাক্ততা বা লবণ থাকার কারণে সেখানে ঘনত্ব কিন্তু নর্মাল পানির ঘনত্বের চেয়ে একটু বেশি হচ্ছে, সেই বেশির পরিমাণটা হচ্ছে 24 পয়েন্ট। এই জন্য এই পানিটা আমাদের অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ লবণাক্ত পানি কখনোই আমরা খেতে পারবো না। কেন?
এই যে এক্সট্রা 24 লবণ আছে, এই লবণটা তোমার শরীরের জন্য ক্ষতিকর। বুঝতে পারছি কেন? ওটা পিউরিফিকেশনস না, অর্থাৎ ওটা পরিষ্কার না, যার কারণে এই লবণটা এক্সট্রা ইনপুট করলে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে। সো আমাদের এখান থেকে কোন ইনফরমেশনটা খেয়াল রাখতে হবে? নর্মাল পানি অর্থাৎ মিঠা পানির ঘনত্ব হচ্ছে 1000, আর লবণাক্ত পানি বা সামুদ্রিক পানির ঘনত্ব হচ্ছে 1024। আর ওই 24 এক্সট্রা এটা হচ্ছে লবণের জন্য, যে পানিটা আমাদের অ্যাভয়েড করতে হবে। এটা কিন্তু তোমার বইয়ে হয়তো ইনফরমেশনটা নাই, বাট জানার জন্য, সব জিনিস যে বই থাকবে তা না, জানার জন্য শিখতে হবে, এই হচ্ছে বিষয়। সো এই হচ্ছে আমাদের টোটাল পুরো বিষয়টা। সো আমরা প্রথম পয়েন্টটাই কি বলছি বলেন তো বাবারা? আমরা প্রথম পয়েন্টটা বলছি পানির লবণাক্ততা, তাই না? সো আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এখানে শিখলাম যে মানদণ্ড খেয়াল করতে হইলে আমাদের অবশ্যই ওই পানিটা অ্যাভয়েড করতে হবে যে পানিতে লবণ থাকবে, অর্থাৎ সমুদ্রের পানিটা অ্যাভয়েড করতে হবে। কেন? এই লবণ এক্সট্রা, এই লবণ আমাদের জন্য ক্ষতিকর। আমাকে একটু যেহেতু আমি তোমাদের নতুন টিচার এবং তোমাদের সাথে আজকেই আমার প্রথম পরিচয়, সো আমার হয়তোবা শোনার মধ্যে বা বোঝানোর মধ্যে তোমাদের সমস্যা হতেই পারে। সো আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই পয়েন্টটা তোমরা ক্লিয়ার কিনা। জাস্ট একটা শব্দ দিয়ে জানাবা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বাস দ্যাটস ইট। না হলে আমি আরেকবার বলবো, আরেকবার বুঝাবো। সো একটু কমেন্ট করো দ্রুত। আমাদেরকে প্রথমেই কমেন্ট করছে জুথি, ক্লিয়ার স্যার। হুমাইরা, ক্লিয়ার স্যার। তাশরিফা, ক্লিয়ার। বাকিরা যদি কমেন্ট না করো তাহলে আমি কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ফেলবো, মানে তোরা মইরা গেছস। সো সবাই কমেন্ট করতে হবে, A to Z। শাহ জাবিন, ক্লিয়ার। সবাই, তাহমিদ স্যার, ক্লিয়ার। সবাই, হুমাইরা, ফালাক কমেন্ট করো দ্রুত। সাবরিনা, সাবারনা ইয়াসমিন, সুবর্ণা ইয়াসমিন, এটা হইতে পারে। আব্দুল আলী কাইস, ক্লিয়ার স্যার। ফালাক এবং হচ্ছে হুমাইরা, তোমরা কমেন্ট করো। তারপর হচ্ছে দেখি আমি সবারটা চেক করবো, একেবারে সবারটা। তাশফিয়া খানম, কমেন্ট করো। মিনহা, যারা কমেন্ট করবে না আমি মাস্ট বি তাদেরকে এখান থেকে লিভ দিব। সো তুমি আছো কি নাই, ক্লাস করতেছো কি করতেছো না, আমি তো এটা বুঝতে হবে আমার, তাই না? নাহিয়ান লিখেছে, ক্লিয়ার। আমি ক্লাস থেকে বের করে দিব, নিঃসন্দেহে বের করে দিব যদি কমেন্ট না করো, কারণ এভাবে তো ক্লাস করানো যায় না, তোরা যদি মৃতের মতো বসে থাকিস। ঠিক আছে? সো সবার কমেন্ট করা জরুরি যখন আমি তোমাদের কাছে আসবো, জানতে চাবো। সো দেখো বাবা, আমরা সবাই লবণাক্তের টপিকসটা অবশ্যই পড়ে ফেলছি এবং আমরা বুঝেও ফেলছি, একটা ইনফরমেশনও আমরা জানছি যে ঘনত্ব পানির, মিঠা পানির কত হয় এবং সমুদ্রের পানির কত হয়, রাইট? চলো এবার আমরা এর থেকে একটু, এটাকে টিক চিহ্ন মারো সবাই, সবার খাতার এই টপিকসটা, লবণাক্ত টপিকসটাকে টিক চিহ্ন মারো, ওকে? এরপর আমরা পড়বো হচ্ছে দ্রবীভূত অক্সিজেন, মানে এর আগের টপিকসটা কি পড়বো? দ্রবীভূত অক্সিজেন। দেখো একদম আমি একটু অসুস্থ, এই জন্য তোমরা একটু মাফ করবা মাঝে মধ্যে যদি ইয়ে হয়। সো আমরা এর আগের টপিকসটা একটু যদি যাই, তাহলে সেখানে কি লেখা আছে বলতো? দ্রবীভূত অক্সিজেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে কোড অফ কন্ডাক্ট, যে মানে মানদণ্ড, মানে খুবই গুরুত্ব দিয়ে এটা বুঝতে হবে, এটা একটা কঠিন পাঠ। এবং এখানে আমি কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমার জন্য আসলে জানা দরকারি। সো বাবারা, আমরা এখানে আসলে পড়াইতে যখন আসছি, আমি যখন পড়াইতে আসছি অন্তত পক্ষে, তখন আমি কিন্তু বিবেচনা করতেছি না যে এটা আমার কমার্সের বাচ্চা, এটা আর্টসের বাচ্চা, একে ইনফরমেশন দেওয়া যাবে না বা একে কঠিন জিনিস বলা যাবে না। আমি বিশ্বাস রাখি তুমি অবশ্যই সায়েন্সের মতোই একজন মেধাবী স্টুডেন্ট, হয়তোবা তোমার ব্যক্তিগত ভালো লাগা থেকে তুমি কমার্সে জয়েন হয়েছো বা আর্টসে জয়েন হয়েছো। সো আমি ওইভাবেই তোমাদেরকে পড়াবো, যেভাবে আমি সায়েন্সদেরকে পড়াই। সো তোমরা ওইভাবেই একটু ট্রিট করো আমাকে, বা ওইভাবেই একটু শুনো মনোযোগ দিয়ে, যেন তোমাদের জন্য এই জিনিসটা মানে অন্তত পক্ষে প্রয়োজনীয় হয়, বা অন্তত পক্ষে তোমার মাথায় এটা সেভ হয়ে যায়, ওকে? সো আমাদের টপিকসের নাম হচ্ছে দ্রবীভূত অক্সিজেন, ওকে? সো এটাকে সায়েন্সের ভাষায় সাধারণত একটা শব্দ দিয়ে প্রকাশ করে, যেটার নাম হচ্ছে ডো। শব্দটা কি বলতো? ডো, DO, ডো। দ্রবীভূত অক্সিজেন যারা লিখছো তারা অবশ্যই দ্রবীভূত অক্সিজেনের পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই শব্দটা লিখো, বড় হাতের দুইটা, DO, ডো, এই শব্দটা লিখো সবাই, ঠিক আছে? এখন দেখো এই যে ডো এর ডি তে আসলে কি বোঝায় বলতো? দেখো, ডিমান্ড, ডি তে বোঝায় হচ্ছে ডিমান্ড, আর ও তে বোঝায় হচ্ছে অক্সিজেন। খেয়াল করে ভালো করে, তাহলে দেখতো বাবা, DO, ডো এর ফুল মিনিংটা হচ্ছে ডিমান্ড অক্সিজেন। বুঝো ভালো করে। এই ডো একটা বিষয়, কে মেসেজ দিছে? মিনহাজ লিখেছে কি, থ্যাঙ্কস ফর আন্ডারস্ট্যান্ডিং দিস। ওকে, সমস্যা নাই, কথা হবে, কমেন্ট করার দরকার নাই, আগে টপিক শেষ হবে, তারপর আবার তোদের কাছে ফেরত আসবো, ঠিক আছে? সো
স্যার বলছি দ্রবীভূতর পাশে তোমরা লিখে ফেলবে হচ্ছে ডো। ডো ইট মিনস দ্যাট ডিমান্ড অক্সিজেন। দেখো আমরা সবাই জানি বেঁচে থাকার জন্য আমাদের মাস্ট বি কি দরকার বলো? অক্সিজেন দরকার। ইয়েস অর নো বলো? আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই আমাদের অক্সিজেন দরকার, তাই না? এখন চিন্তা করো তো, যাদের জীবন আছে তারা কি বলো? জীব বা প্রাণী যাদের জীবন আছে, সো আমরা আসলে অক্সিজেনটা কোত্থেকে কালেক্ট করতেছি? ফ্রম বায়ুমণ্ডল, রাইট? এখন যারা পানির নিচে আছে, স্পেশালি মাছ, পোকামাকড় যারা পানির নিচে আছে, সাধারণত পানির নিচে যারা থাকে তাদেরকে আমরা কি বলি বলো? জলজ প্রাণী বলি। যারা জলে থাকে তাদেরকে আমরা কি বলি বলেন তো বাবারা? জলজ প্রাণী বলি, তাই না? এখন দেখো ওদেরও তো অক্সিজেন দরকার, তাই না? এখন ওদের তো আসলে অক্সিজেনটা কোত্থেকে? বায়ু থেকে আসে না, ওরা পানির নিচে আছে। তাহলে ওদের অক্সিজেনটা আসলে সার্ভ হয় কোত্থেকে? পানি থেকে। কেন? আমরা সবাই জানি পানির সংকেত কি বলো? H2O। নিঃসন্দেহে আমরা সবাই জানি পানির সংকেত হচ্ছে H2O। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি আছে বলো? অক্সিজেন আছে। তার মানে পানিও কিন্তু একটা অক্সিজেনের উৎস বা সোর্স, রাইট? আর এই পানির নিচে যারা থাকে তারা কিন্তু অক্সিজেনটা পানি থেকেই কালেক্ট করে, নট বায়ুমণ্ডল। দুই একটা এক্সেপশনাল আছে, সেটা পরে বলবো, বা বলারও বিষয় না। বাট জলজ যারা যারা জলে থাকে বা পানিতে থাকে তারা সাধারণত অক্সিজেন এটা কোত্থেকে কালেক্ট করে বলো? আমাদের পানিতে, পানি বা আমাদের যে পানি আছে পানি থেকে তারা তাদের অক্সিজেনটা কালেক্ট করে। এখন দেখো বাবা, ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করো। এই যে ডোটা দেখতেছো, ডিমান্ড অক্সিজেন বা ডিজলভ, আচ্ছা বা বলার দরকার নেই, ডিমান্ড অক্সিজেন দিয়েই তোমরা পড়ো, ওটা অন্য জিনিস বা ওইটা পরে বলবো। এখন এই যে ডো বা ডিমান্ড অক্সিজেন, দেখো বুঝো ভালো করে। ধরো আমার কাছে বা আমাদের সামনে একটা পুকুর আছে সাপোজ। এই পুকুরে ধরো 50টা মাছ এই পানির নিচে থাকে। এখন এই 50টা মাছ সাধারণত ডেইলি কি পরিমাণ অক্সিজেন তারা ভেতরে নেয়, এটার একটা মেজারমেন্ট আছে। এবং ওই পরিমাণ অক্সিজেন সাধারণত ওই পুকুরে থাকা পানি তাদেরকে প্রোভাইড করতে পারে কিনা, এটাও তো একটা দেখার বিষয় আছে। সো যখনই আমরা কি পরিমাণ অক্সিজেন লাগবে আর কি পরিমাণ অক্সিজেন সেই পানিতে আছে সেটাই মেজার করতে যাই, তখন আমাদের সামনে একটা শব্দ চলে আসে, এটার নাম হচ্ছে ডো। এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম এবং একটা পরিমাণ নির্দেশ করে। সাধারণত এই পরিমাণটা হচ্ছে, যদি কোনো 1 লিটার কোনো পুকুরের বা তোমার টিউবওয়েলের বা তোমার বাথরুমের বালতির যে পানি, সেই পানির 1 লিটারে যদি ডো এর মান, খেয়াল করো, ডো এর মান 5 মিলিগ্রাম হয়, ভালো করে খেয়াল করো, 5 মিলিগ্রাম হয়, তাহলে কেবল 5 মিলিগ্রাম বা এর চেয়ে বেশি হয়, এটা মিনিমাম অ্যামাউন্ট, এর চেয়ে বেশি হয়, তাহলেই তুমি কেবল সেই পানিটা খাওয়ার উপযোগী বা ব্যবহার করার উপযোগী বলে কাউন্ট করতে পারো। যদি এর চেয়ে কম হয় তাহলে বুঝতে হবে সেই পানির ভিতরে বিভিন্ন ময়লা আবর্জনা ঢুকে গেছে, যা ওই অক্সিজেনকে নিয়ে ফেলতেছে, অক্সিজেনের পরিমাণটা কমায় ফেলছে, যার কারণে পরিমাণ কমে গেছে। এবং অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে যারা জলজ আছে তাদের অক্সিজেন সমস্যা বা হচ্ছে কি খুবই স্বাভাবিক। ধরো আমাদের সামনে 10 জনের খানা আছে, বুঝছো ভালো করে, 10 জনের অনুযায়ী খানা আছে 10 প্লেট। এখন যে কোনো একটা ভুজ্জি নাইসা তার মধ্যে ধরো 4 প্লেট খেয়ে ফেলছে, অদৃশ্য, তুমি দেখোই নাই, ভুজ্জি নাইসা 4 প্লেট খেয়ে ফেলছে। এবার বলো আমরা মানুষ তো 10 জন, আর প্লেট আছে আর কয়টা বলো? 6 প্লেট, 4 প্লেট ভুজ্জি নিয়ে খেয়ে ফেলছে সাপোজ। তাহলে দেখো তো একটা টান পড়বে না আমাদের? 10 জনের খানা কিন্তু আছে 6 জনের খানা, তাহলে 6 জনের খানা যখন ভাগ বাটোয়ারাও হবে 10 জনের ভিতরে, প্রত্যেকের পরিমাণটা কমে যাবে না? খুব স্বাভাবিক। এই জন্য একটা পুকুরের ভেতরে যে পরিমাণ ডিমান্ড অক্সিজেন থাকা উচিত সেটা মিনিমাম ভ্যালু হচ্ছে 1 লিটারে কত বলো? 5 মিলিগ্রাম। যদি এর চেয়ে কমে যায় তাহলে বুঝতে হবে পুকুরে ওই ভুজ্জিন অর্থাৎ ময়লা আবর্জনা আছে, যা অক্সিজেনটাকে শোষণ করে ফেলতেছে, কমায় ফেলতেছে, খায় ফেলতেছে, যেখানে যাদের দরকার তাদের টান পড়ে যাচ্ছে। এই জন্য তোমাকে অবশ্যই ডো এর মানটা মেজারমেন্ট করতে হবে, ডো এর মানটা তোমাকে জানতে হবে যে যে পানিটা খাওয়া যাবে নাকি খাওয়া যাবে না। স্যার বলছি মেজারমেন্টের পরিমাণটা কিভাবে আসবে, কিরকম আসবে? স্যার বলছি 1 লিটারে সাধারণত মানটা হবে 5 মিলিগ্রাম। আর ডো এর ফুল মিনিংটা আমি কি বলছি বলো? ডিমান্ড অক্সিজেন। সবাই একটু অবলিক দিয়ে আরেকটা লিখে রাখতে পারো, ডিজলভড অক্সিজেন। লেখো ডিজলভড অক্সিজেন। এই ডো এর একটা মিনিং বলছি ডিমান্ড অক্সিজেন, আরেকটা লেখো অবলিক দিয়ে ডিজলভড। হ্যাঁ, ডিজলভড অক্সিজেন লেখো, সবাই লেখো অক্সিজেন। আর যেহেতু তোমরা নবম দশম শ্রেণীতে পড়ো, সবাই এই ডিজলভ অক্সিজেনের উপর টিক চিহ্ন মারো।
সবাই ডিজলভড অক্সিজেনের উপর টিক চিহ্ন মারো সবাই। সো স্যার দুইটা নাম বলছি, একটা হচ্ছে ডিমান্ডেড অক্সিজেন বা ডিমান্ড অক্সিজেন, আর একটা বলছি ডো, এটা হচ্ছে ডিজলভড অক্সিজেন। ডিজলভ মানে দ্রবীভূত হওয়া, আর অক্সিজেন তো অক্সিজেনই। তার মানে তোমার জন্য কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলো? ডিজলভড অক্সিজেন, তোমার টপিকস অনুযায়ী, কেন তোমার টপিকস এর নামও কিন্তু ডিজলভ অক্সিজেন। সো দ্যাট এটার উপর টিক চিহ্ন মারো, এটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডিজলভড অক্সিজেন। আর সেই পরিমাণটা আমি কি বলছি বলো বাবা? 1 লিটারে সাধারণত যদি 5 মিলিগ্রাম থাকে তাহলে তুমি ধরে নেবে সেই পানিটা ভালো, যেটা খাওয়া যাবে, বা যা থাকা দরকার অক্সিজেন সেটাই সেখানে আছে, আমি ইউজ করতে কোনো অসুবিধা নাই, খাইতে কোনো অসুবিধা নাই। কিন্তু এর চেয়ে যদি পরিমাণ কমে যায় তাহলে বুঝতে হবে সেখানে ময়লা আবর্জনা বা বাহিরের সামথিং আছে যা তোমার এই অক্সিজেনের পরিমাণটা কমায়া দিচ্ছে। সো এই হচ্ছে বিষয়টা। এছাড়াও তোমাদের এই ডো এর সাথে আমি কয়েকটা ওয়ার্ডকে পরিচয় করায় দিচ্ছি, যেগুলা পানিতে মানে পরীক্ষাগারে যখন পানি নিয়ে গবেষণা করা হয় তখন সেই জিনিসগুলা লাগে। ডো হচ্ছে একটা, এরকম আরো আছে, সেটা হচ্ছে বট, বিওডি লিখতে পারো, বিওডি বট। তারপর আরো আছে সিওডি কড, তারপর আরো আছে টিডিএস। ওকে, তাহলে 4টা জিনিস তোমাকে আমি শিখাইলাম, কিন্তু একটা তোমার বইতে আছে, আমি আরো এক্সট্রা 3টা দিলাম। কি কি বলতো? বট, কড, টিডিএস। ওকে, এখন দেখো বুঝো ভালো করে, হ্যাঁ দেখো এই যে বটটা দেখতেছো, হ্যাঁ এই বট হচ্ছে, দেখো ঠান্ডা মাথায় খেয়াল করো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, ভিতে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর করে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আবার আবার বড়ে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আর বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর করে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর যে টিডিএস দেখতেছো, এই টিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিড, টোটাল ডিজলভড সলিড। বুঝছো আমার কথা? আর ডোতে কি বলো? ডিজলভড অক্সিজেন। দেখ প্রত্যেকটার নাম তুই জানলেই হবে, যে এই যে তোরা যে পানির বোতল কিনিস না, তোদের হচ্ছে গিয়া কিনলে ফ্রেশ ওয়াটার, তারপর হচ্ছে যে বিভিন্ন কোম্পানির যে পানির বোতল পাওয়া যায় না, কালকে বা এর পরে কখনো যদি তোর সেই সুযোগটা হয়, তুই 1 বোতল পানি কিনবি, কিনা ওই যে স্টিকার থাকে না, কখনো তোর খেয়াল করিস নাই, সেই স্টিকারটা দেখবি উল্টা, ঘুরে ঘুরে দেখবি, ওখানে লেখা থাকবে, এই যে এই মানগুলা লেখা থাকবে, ডো এর মান লেখা থাকবে, টিডিএস এই নামগুলো থাকবে। মানে বুঝছিস, এগুলা দিয়েই কিন্তু পানিকে মেজারমেন্ট করা হয়, তুই পানিটা খাবি কি খাবি না। সো পরীক্ষাগারে এইগুলা নিয়েই আসলে পানিকে নিয়ে পরীক্ষা করা হয়, কোনটা দূষিত পানি কোনটা ভালো পানি। ওকে স্যার, তাহলে আরেকবার বলি, বট মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কড মানে হচ্ছে কি বলতো? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। টিডিএস হচ্ছে কি বলো? টোটাল ডিজলভড অক্সিজেন। আর আমাদের পড়ার বিষয় হচ্ছে ডো, ডো মানে কি? ডিজলভড অক্সিজেন। আর কিরকম থাকা উচিত, মানে দ্রবীভূত থাকা উচিত অক্সিজেন? 1 লিটারে 5 মিলিগ্রাম, 1 লিটারে 5 মিলিগ্রাম, এটা একটা হিসাব। ওকে চলেন বাবারা, এই পর্যন্ত বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান। জানাও তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ। আব্দুল আল কাইস লিখেছে ক্লিয়ার স্যার, আব্দুল আলী কাইস লিখেছে ক্লিয়ার, হুমায়ুন লিখেছে ক্লিয়ার স্যার, তাশফিয়া খান লিখেছে ইয়েস স্যার, তাশরিফা ক্লিয়ার স্যার, তাহমিদ লিখেছে অল ক্লিয়ার, নুসাইবা লিখেছে অল ক্লিয়ার, হ্যাঁ জ্যোতি লিখেছে ক্লিয়ার স্যার, আর শেখ জাবিন লিখেছে বুঝেছি স্যার। ওকে, কে কে কমেন্ট করো না বলো তো, এই চোরগুলা কে? এনি, হ্যাঁ ক্লিয়ার, জুথি, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। চলো আমরা একটু বুঝছি, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে হ্যাঁ নিলয়, না আমার দেরি হবে, আমার 9:30 পর্যন্ত ক্লাস। টু বয়, হ্যাঁ ওকে, এরপর আর দেরি করবো না, তারপরে যাবো। হ্যাঁ হ্যালো, চলো শুরু করি। আমার একটা ফোন কল আসছিল, ভেরি সরি, পারিবারিক কল, এই জন্য ধরতে হয়েছে তোমাদের ক্লাসের মাঝখানে। ওকে টেনশন নাই, চলো শুরু করি। হ্যাঁ আমাদের তো একটা ব্রেন, অতিরিক্ত পড়া পড়াইলে আসলে তোমাদেরও ব্রেনে লোড হইতে একটু কষ্ট হবে, বাট খুব ভালো মতো খেয়াল করবে যেন মিস না হয়। হ্যাঁ চলো এরপর বাবা আমরা নেক্সট টপিকটা স্টার্ট করি। সো আমাদের লবণাক্ততা গেল, তারপর দ্রবীভূত অক্সিজেন গেল। হ্যাঁ যদি আমরা নেক্সট টপিকটা দেখি,
তাহলে সেক্ষেত্রে আমাদের নেক্সট টপিকসটার নাম হচ্ছে, ওয়েট করো, নেক্সট টপিকসটার নাম হচ্ছে ময়লা আবর্জনা। খেয়াল করে ভালো করে, না ও পিএইচ, কঠিন আরেকটা জিনিস আছে পিএইচ। হ্যাঁ, তোমরা সহজগুলা তোমরা সবাই পারবা, সহজগুলা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই, সহজগুলা তোমরা সবাই পারবা। এই যে ময়লা আবর্জনা, ভুং ভাং, এগুলা সবাই পারবা। সো আমরা আগে কঠিনগুলা ধরার ট্রাই করতেছি, কারণ আমার কাজ হচ্ছে কঠিন জিনিসকে সহজ করে দেওয়া, তোমাদের যেন পড়তে সুবিধা হয়। ঠিক আছে, কঠিন জিনিসগুলো আমরা নিঃসন্দেহে সবাই পারবো, সহজ জিনিসগুলা, কঠিন জিনিসগুলোতেই আমরা একটু ফোকাস করি। দেখ বাবা, এরপরে যে টপিকসটা সেটা হচ্ছে পিএইচ। এটা একটা মানদণ্ড, পানি ভালো নাকি পানি খারাপ এটা মাপার জন্য। সো প্রথম কথা হচ্ছে পিএইচ হচ্ছে একটা ভ্যালু। পিএইচ এটা হচ্ছে একটা ভ্যালু, মানে মান, একটা মান। একটু আগে যেমন যে তোকে একটা হিসাব দিলাম না, যে 1 লিটারের ভেতরে 5 মিলিগ্রাম থাকতে হবে এরকম ভালো পানি বলতে হলে, সেম ভাবে আমাদের এখানে যে পিএইচটা দেখতে পাচ্ছ এটা একটা মান। এখন ঠান্ডা মাথায় খেয়াল করো ভালো করে, আমি নিঃসন্দেহে তুমি কমার্স পড়ো বা আর্টস পড়ো, হোয়াট এভার ইট ইজ, তুমি নিঃসন্দেহে এসিড আর ক্ষারের নাম তো শুনছো সবাই, তাই না? সো একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, এখানে এসিড আর ক্ষারের কিছু কথাবার্তা বলবো, এজন্য তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে বিষয়টা পুরোটা বোঝার জন্য। ওকে, সো স্যার বলছি কি বলতো, পিএইচ হচ্ছে একটা মান, একটা ভ্যালু বা একটা মান। ওকে, এই পিএইচ সাধারণত একটা, ওই যে আমরা যে ডায়াবেটিস মাপি না, ডায়াবেটিস মাপার জন্য যে এরকম একটা ছোট্ট মেশিন পাওয়া যায়, তখন ওই মেশিনে একটা কি থাকে, চিপ থাকে, তাই না? ওই চিপের উপর কি করে 1 ফুট এরকম রক্ত দেয়, তারপর একটা মান আসে, তাই না? একটা রেটিং আসে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে ডায়াবেটিস বেশি নাকি ডায়াবেটিস কম। সেম ভাবে আমাদের ল্যাবগুলোতে বা পরীক্ষাগারে এই ধরনের একটা ছোট মেশিন পাওয়া যায়, যার নাম হচ্ছে পিএইচ মিটার। কি বলা হয় ওটাকে? পিএইচ মিটার বলা হয়, পিএইচ মিটার বলা হয়। সেই মেশিনটাতেও সাধারণত কি থাকে বলো, এরকম একটা দণ্ড থাকে। এই দণ্ডটার নিচে তুমি যদি সাধারণত কোনো পানিকে রাখো বা কোনো জিনিসকে রাখো, তখন তোমার ওই মেশিনটার উপরে একটা মান আসবে, আর ওই মান থেকে তুমি বলতে পারবা যে আসলে এটা অ্যাসিড না ক্ষার নাকি অন্য কিছু, বা এটা খাওয়া যাবে নাকি খাওয়া যাবে না। স্যারে কি বলছি বুঝছি তো? পিএইচটা আসছে সাধারণত পিএইচ মিটার থেকে। পিএইচ মিটার হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রটা সাধারণত কোনো তরল পদার্থে ধরলে তোকে একটা মান দিবে, আর সেই মানটা দিয়ে তোকে বুঝতে হবে এটা আমি খাবো কি খাবো না। তাহলে এটা একটা মানদণ্ড। চলো আমরা একটা স্কেলটা দেখে আসি, মিটারটা একটু দেখে আসি। অলওয়েজ মনে রাখবা, পিএইচ মিটারে সাধারণত ভ্যালু থাকে, বুঝো ভালো করে, 0 থেকে 14 পর্যন্ত। বুঝো, ঠান্ডা মাথায় বুঝো। অর্থাৎ পিএইচ, পৃথিবীর যত পিএইচ মিটার আছে, পৃথিবীতে যত পিএইচ মিটার আছে, এই পিএইচ মিটারের সর্বোচ্চ মান হইতে পারে কত বলতো? 14। আর সর্বনিম্ন মান হইতে পারে 0 বা 0 থেকে বেশি। 0-র কম হওয়ার কোনো চান্স নাই, 14 থেকে বেশি হওয়ার কোনো চান্স নাই। বাইরে থেকে হয়তো একটা সাউন্ড ক্যাপচার হতে পারে, যেহেতু আমাদের বিল্ডিংটাতে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সবাই একটু ফোকাসড হয়েও বা মনোযোগ দিও, যেন ওই সাউন্ডটা তোমাদের ক্লাস থেকে কোনোভাবেই সরাইতে না পারে। একটু ফোকাস করো স্যারের কথায় বা পড়ায়। ওকে, বাইরে থেকে একটা সাউন্ড হইতে পারে। সো স্যারে কি বলতেছি দেখো তো বাবা, পিএইচ মিটারের টোটাল ভ্যালু সাধারণত 14-র চেয়ে বেশি হওয়ার কোনো চান্স নাই, আর 0-র চেয়ে কম হওয়ার কোনো চান্স নাই। তার মানে পিএইচ ভ্যালুটা হয় হচ্ছে 0 থেকে 14-এর মধ্যে। এবার তোরা সবাই 0 আর 14, অর্থাৎ 14-কে যদি আমরা 2 ভাগে ভাগ করি, মানে 2 দিয়ে ভাগ করি, তাহলে রেজাল্ট কত আসে বলো? 7 আসে। তো আমরা কি করলাম, এইখানে 7-এর ভিতরে একটা স্টপেজ দিলাম। ধর বাবা এটা হচ্ছে 7, ঠান্ডা মাথায় খেয়াল কর, মানে 2 ভাগে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, আর একটা হচ্ছে 7 থেকে 14 পর্যন্ত। বুঝছিস? এখন দেখ, এখানে যতগুলা ভাগ আছে সবগুলা ভাগের মান কি হবে বলো? 7-এর চেয়ে কম হবে। তারপর এইখানে যতগুলা ভ্যালু আছে বা যতগুলা দাগ আমরা দিব, সেগুলো সব কি বলো? 7-এর চেয়ে বেশি হবে। আমরা স্টপেজটা কোথায় দিছি বলতো? 7-এ। ওকে, তার মানে 2 ভাগ হয়ে গেছে, 7-এর চেয়ে কম, আরেকটা ভাগ হচ্ছে 7-এর চেয়ে বেশি। মনে রাখবা সবসময়, 7-এর চেয়ে কম যদি পিএইচ ভ্যালু হয়, 7-এর চেয়ে কম যদি পিএইচ ভ্যালু হয়, কম, তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সবই 7-এর চেয়ে কম, তাহলে মনে রাখবা আমাদের জিনিসটা হবে হচ্ছে অ্যাসিড। জিনিসটা কি হবে? অ্যাসিড। আর যদি 7-এর চেয়ে বেশি হয়, তখন আমরা জিনিসটার নাম দিব হচ্ছে ক্ষার। তাহলে দেখতো বাবারা, যদি স্যারে কি বলছি বলো, যদি পিএইচ এর মানটা 7-এর চেয়ে কম হয় তাহলে সেটা হবে অ্যাসিড, যদি পিএইচ এর মানটা 7-এর চেয়ে বেশি হয় তাহলে সেটা হবে কি বলতো? ক্ষার। এখন প্রশ্ন হচ্ছে স্যার 7 হইলে কি হবে? দেখো, তাহলে প্রশ্ন হচ্ছে 7 হইলে কি হবে?
মনে রাখবা এই স্বাদটাই হচ্ছে বেসিক্যালি কার জানো, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানির। এই স্বাদটাই হচ্ছে বিশুদ্ধ পানির, খেয়াল করে ভালো করে ঠান্ডা মাথায়, এই স্বাদটাই হচ্ছে বিশুদ্ধ পানি। তার মানে দেখো সাউন্ড একটু প্রবলেম করতেছে, হোয়াট এভার, সমস্যা নাই, কারণ তাদেরকেও তাদের কাজ করতে দিতে হবে, আমরাও আমাদের কাজগুলো করবো। সো তোমরা ক্লাসের দিকে একটু মনোযোগ থাকো, তাইলে হবে। স্যার কি বলছে বলো তো? স্যার বলছে যে পিএইচ মিটারের তোমরা পুরো স্কেলটা দেখতে পাচ্ছ, পৃথিবীর সমস্ত পিএইচ একই রুলসে চলে। সেই পুরো পিএইচ এর মান দেখছি আমরা 0 থেকে কত পর্যন্ত বলো, 14 পর্যন্ত, এবং আমরা সেটাকে 2 ভাগে ভাগ করে ফেলছি, 7-এর চেয়ে কম, 7-এর চেয়ে বেশি। তারপর স্যার কি বলছে বলো, যদি 7-এর চেয়ে কম হয় তাহলে সেটা হবে অ্যাসিড, আর যদি 7-এর চেয়ে বেশি হয় তাহলে সেটা হবে ক্ষার, আর যদি ঠিক 7 হয় তাহলে সেটা হবে কি বলতো, বিশুদ্ধ পানি। এবার ঠান্ডা মাথায় খেয়াল করো ভালো করে, ধরো তোমার কাছে 3টা পাত্র আছে, সেই 3টা পাত্রেই তরল পদার্থ আছে বা লিকুইড কিছু একটা আছে, কিছু একটা আছে, কিছু একটা আছে, ওকে। এবার বাবা তুই কি করলি, এখানে পিএইচ মিটারটা দিলি, এখানেও পিএইচ মিটারটা লাগাইলি, তারপর এখানেও পিএইচ মিটারটা লাগাইলি, ওকে। তারপর তুমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে তুমি দেখতে পাইলা যে তোমাকে এই পিএইচ মিটারটা, যেহেতু এটা একটা যন্ত্র, এটা একটা ডিসপ্লে আছে, তুমি দেখতে পারবা। সো তোমাকে ধরো এখানে 5.2 এমন একটা রেটিং দিছে ডিসপ্লেতে, আর এখানে ধর তোকে 7 রেটিং দিছে, আর এখানে ধর 11.5 এই রেটিংটা দিছে। তাহলে বলতো বাবা, প্রথম পাত্রে আমাদের পিএইচ এর রেটিংটা কত বলো, 5.2। তুমি বলো তো এটা 7-এর চেয়ে কম না? আর 7-এর চেয়ে কম হইলে সেটাকে আমরা কি বলবো বলো, অ্যাসিড। তাহলে কত সহজে আমি বুঝে গেলাম আমার এই পাত্রে কি আছে বলতো, অ্যাসিড আছে, রাইট। এবার বল, এই পাত্রে আমরা যখন পিএইচটা দেখতে পাচ্ছি মিটার, তখন 11.5, ইট মিনস কি বলো, 7-এর চেয়ে বেশি কিনা বলো, 7-এর চেয়ে বেশি। আর আমরা দেখতেই পাচ্ছি 7-এর চেয়ে বেশি হলে সেটা কি হবে বলো, ক্ষার হবে। তাহলে আমি বুঝে গেলাম এই পাত্রে কি আছে বলতো, ক্ষার আছে, রাইট। এবার বলতো বাবা, এই যে পাত্রটা দেখতে পাচ্ছিস, এখানে এক্স্যাক্টলি কত আছে বলো, 7 আছে। এক্স্যাক্টলি কত আছে বলো, 7 আছে। তাহলে আমরা জানি 7 হচ্ছে কার বলো, বিশুদ্ধ পানির। তার মানে আমাদের এই পাত্রে কি আছে বল, পানি। দেখ বাবা, তিনোটাই কিন্তু বর্ণহীন, তিনোটাই দেখতে পানির মতো, অর্থাৎ পানি যেরকম কালারের হয়, এসিডটাও ঠিক একই কালারের হয়, ক্ষারটাও একই কালারের হয়। আবার পানি, দেখ 3টা পাত্রে যদি তোকে আমি আগে থেকে না জানা রেখে দিই, তাহলে তুই কিন্তু আসলে বুঝবি না কোনটাতে পানি আছে, কোনটাতে অ্যাসিড আছে, কোনটাতে ক্ষার আছে। কিন্তু পিএইচ মিটার যদি লাগা চেক করিস যে এটাতে পিএইচ এর মান কত, এটাতে কত, এটাতে কত, তখন তুই ইজিলি ফাইন্ড আউট করতে পারবি 7-এর চেয়ে কম হলে এটাতে অ্যাসিড আছে, এটা খাওয়া যাবে না। এটাতে 7-এর চেয়ে বেশি, তার মানে কি বলো, এখানে ক্ষার আছে, ক্ষারও খাওয়া যাবে না। আর এটা 7, তার মানে এটা খাওয়া যাবে। কেন? কারণ বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। মানে তোমার রেটিং যদি 7 হয় পিএইচ এর, তাহলে সেক্ষেত্রে সেই পানিটা তুমি খেতে পারবা। কথা বুঝাইতে পারছি? এখন আমরা সাধারণত ঢাকা শহরে বা হচ্ছে বিভিন্ন শহর অঞ্চলগুলোতে সাধারণত আমরা যে টাইপ পানি পান করি বা ডেলি খাই, সেগুলোর পিএইচ কিন্তু এক্স্যাক্টলি 7 পাওয়া যায় না। কেন জানিস? কারণ ওগুলো পিউরিফিকেশন করতে আরো বিভিন্ন জিনিস মেশানো হয়। তো বিষয়টা হচ্ছে, দেখ মন্দেরও তো একটা খারাপ আছে। এখন দেখ ভালো করে বুঝার চেষ্টা করিস। দেখ তুই 7 বরাবর না পা, 7-এর কাছাকাছি থাকবে এমন একটা মানি তো তুই কাজ করবি, তাই না? ধর আমি কি বলছি বল, 7 পাওয়াটা খুব টাফ, এমন বিশুদ্ধ পানি আসলে খুব পাওয়া যায় না। আমরা রেগুলার যেটা খাই সেটাও এত বিশুদ্ধ না। এখন আমার কথা হচ্ছে, দেখ হ্যাঁ, ধর আমি 6.7 একটাতে পাইলাম, বুঝো ভালো করে। তার মানে দেখতো বাবা, 6.7টা কি আসলে বলো, 7-এর কাছাকাছি না? তার মানে তোমাকে ওই পানিটাই পান করতে হবে যেটা বরাবর 7 না হইলেও 7-এর কাছাকাছি আছে, সেটা গ্রহণযোগ্যতা পাবে এবং সেটা তুমি খেতে পারবা, কোনো সমস্যা নাই। বাট তুমি তো তাই বলে অ্যাসিড খাইতে পারো না, ক্ষার খাইতে পারো না, তোমাকে পানিই তো পান করতে হবে, তাই না? আর সেই পানিটার পিএইচ হওয়া লাগবে কত বলো, 7। কত হওয়া লাগবে, 7। আর এরপর আমি আদার হ্যান্ডে কি বলছি, ধর কোনো কারণে তোর কাছে 7ওয়ালা কোনো পিএইচ পানি নাই, তখন তুই কি করবি বল, ওই পানিটাকে সিলেক্ট করবি যে পানিটার পিএইচ 7 না হইলেও 7-এর কাছাকাছি। বুঝতে পারছি? সো আমরা এই পিএইচ মিটার দিয়ে কত সুন্দর করে বুঝতে পারি, আমাদের চোখে অদৃশ্য জিনিস থাকলে চোখের সামনে আমরা বুঝতে পারবো, লাগাইয়ে টাচ করলে বুঝতে পারবো পিএইচ এর ভ্যালু দিয়ে কোনটা অ্যাসিড, কোনটা ক্ষার, কোনটা পানি। আর বিশুদ্ধ পানির পিএইচ কত হবে বলো, 7 হবে। আর পৃথিবীর কোনো পিএইচ মিটারের
মান 14-র চেয়ে বেশি হবে না, পৃথিবীর কোনো পিএইচ মিটারের মান 0-র চেয়ে কম হবে না। ওকে, এবার জানো ক্লিয়ার কিনা? জানো জানো ক্লিয়ার কিনা দ্রুত? তাশরিফা ক্লিয়ার স্যার, হুমাইরা ক্লিয়ার স্যার, আব্দুল আলী কায়েস ক্লিয়ার স্যার, জুথি ক্লিয়ার স্যার, সাবরিনা ইয়াসমিন ইয়েস, চলো তাশফিয়া ক্লিয়ার স্যার, মিনহাজ রহমান অল ক্লিয়ার, ওকে, নাহিয়ান ক্লিয়ার, আহমিদ স্যার ক্লিয়ার, ওকে, শেজাবিন ক্লিয়ার স্যার, আর আর বাকিরা কই? ওকে, তাহমিদ ক্লিয়ার, বাকিরা কোথায়? ওকে, ফালাক তুমি আর কোনো মেসেজ কেন দিচ্ছ না বাবা? তুমি কি আছো আমাদের সাথে? ফালাক যেই হও তুমি একটু মেসেজ দিয়ে জানাও তুমি স্যারের ক্লাসে দেখতেছো এবং শুনতেছো। ফালাক, ক্যান ইউ হিয়ার মি? ফালাক তুমি মেসেজ করতে হবে, আর মেসেজ যদি না জানো আমাদের গ্রুপে মেসেজ দিও যে কিভাবে মেসেজ করতে হয়। নুসাইবে ইসলাম নাইমা লিখেছে জি ক্লিয়ার, ওকে। চলো দেখো, তোমরা তাহলে টিক চিহ্ন মারো, টিক চিহ্ন মারবা হচ্ছে পিএইচ এ টিক চিহ্ন মারো, তারপর হচ্ছে তোমরা কি জানি আরেকটা দ্রবীভূত অক্সিজেনে টিক চিহ্ন মারো, ঠিক আছে? তারপর হচ্ছে লবণাক্ততাতে টিক চিহ্ন মারো। টোটাল পয়েন্ট হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পয়েন্ট। তার মধ্যে আমরা কঠিন 3টাকে, যেটা তুমি বুঝবা না সেই 3টাকেই কিন্তু স্যার পড়াইয়া দিছি। ওকে, প্রথম টপিকসটার নাম কি বলো? প্রথম পয়েন্টটার নাম কি? বর্ণ ও স্বাদ। বিশুদ্ধ পানির কোনো কালার হয় না, মানে বর্ণ হবে বর্ণহীন, মানে বুঝছিস তো? পানি যে কালারটা হয় সেই কালারের স্পেসিফিক নাম কি বলো? সেই কালারের স্পেসিফিক নাম হচ্ছে বর্ণহীন, আর কোনো নাম নাই, ঠিক আছে? বিশুদ্ধ পানি তুই যেটা খাবি সেটার অবশ্যই সেটার টিয়া কালার, লাল কালার, হলুদ কালার হলে তুই নিঃসন্দেহে পানি হিসেবে খাবি না, তাই না? সো পানির কালারটা হবে কি? বর্ণহীন। আর স্বাদ, সাধারণত বিশুদ্ধ পানি স্বাদহীন হয়। তার মানে এক কথায় হচ্ছে বিশুদ্ধ পানি বর্ণহীন হবে, বিশুদ্ধ পানি স্বাদহীন হবে, কোনো টেস্ট থাকবে না তাতে, ঠিক আছে? সো প্রথম টপিকসটাও শেষ, শুধু 2টা ইনফরমেশন মনে রাখলেই হবে, বিশুদ্ধ পানি বর্ণহীন, বিশুদ্ধ পানি স্বাদহীন। সবাই প্রথম টপিকসটাতেও টিক চিহ্ন মারো। এরপর ঘোলার পরিমাণ, বাবারে এটাতেও টিক চিহ্ন মার। তুই তো যদি তোর যদি একটা কমন সেন্স থাকে, তুই বল ভাই, তুই ঘোলা পানি খাবি কোনোদিন? অবশ্যই খাবি না, এটা একবার রিডিং দিলেই তোর হয়ে যাবে। এবং তুই যে ঘোলা পানিটা খাবি না, সেক্ষেত্রে তুই কয়েকটা রিজন দাঁড় করাবি। সেই রিজন গুলো কি? স্যার এটাতে ময়লা আছে দেখে ঘোলা, এটা খামু না। স্যার এটা আরেকজন নাড়ায় দিয়ে গেছে, ঘোলা খাবো না। বিভিন্ন রিজন হইতে পারে, তাই না? সো ঘোলাটে পানি আমরা কেন খাবো না সেটা রিজন আসলে তোমাকে আমি না পড়াইলেও চলবে, বিকজ তুমি নিজেই বুঝবা ঘোলাটা পানি আমি কেন খাবো না, কেন ঘোলা হইতে পারে। চুনের পানি ঘোলা, তুমি কি চুনের পানি খাবা? খাবা না। কেন? তাতে চুন আছে, এই জন্য চুনের পানি ঘোলা। সেম ভাবে প্রত্যেকটা ঘোলাটে পানির পিছনে একটা রিজন আছে, এবং সেই রিজনটা তোমার কাছে স্পষ্ট। কারণ একটা বিশুদ্ধ পানির ভিতরে ময়লা ঢুকলে সেই পানিটা ঘোলা হবে। আর নিঃসন্দেহে তুমি পানি খাওয়ার টাইমে ঘোলা পানিটা নিঃসন্দেহে খাবা না। সো তুমি এটা নিঃসন্দেহে জানো। সো ঘোলাটা পানিটা তোমরা পড়ে নিবা, তোমাদের এটা পড়া উচিত, তোমরা নিজেরা এটা পারার কথা। হ্যাঁ, এরপর ময়লা আবর্জনা, ওইটা টিক চিহ্ন মার। আরে ভাই এটা কি পড়াবো? ময়লা আবর্জনা টিক চিহ্ন মার, তোরা নিজেরাই পারবি এটা। তারপর ঘোলাটা পানিতে টিক চিহ্ন মার, বর্ণ স্বাদে টিক চিহ্ন মার, তারপর ময়লা আবর্জনাতে টিক চিহ্ন মার, তারপর তাপমাত্রা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাপমাত্রাটা মানে খুবই 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 ইম্পর্টেন্টলি খেয়াল করতে হবে, এটা একটু পড়াইয়া দিই তোমাদেরকে। তাপমাত্রার বিষয়টা হচ্ছে কি জানিস? কিছুই না, তেমন কিছুই না। দেখ আমাদের হাতে টাইমও আছে একটু, 5 মিনিট মতো টাইম আছে। সো তাপমাত্রার ব্যাপারটা যদি একটু বুঝে দিই, খালি একটা ইনফরমেশন মনে রাখ বাবা, তাইলেই হবে। যদি তাপমাত্রা বেড়ে যায়, খেয়াল করিস, যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে পানির অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে। বুঝো, তাপমাত্রা বেড়ে গেলে পানির অক্সিজেনের পরিমাণটা কমে যেতে পারে। আর অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় তাহলে আমার পানির নিচে থাকা বিভিন্ন প্রাণীর কষ্ট হয়ে যেতে পারে। কেন? তারা তো অক্সিজেনের উপরেই বেঁচে আছে। সো যদি তাপমাত্রা অতিরিক্ত হওয়ার কারণে সেই পানি থেকে অক্সিজেনটা হারায়া যায়, কইমা যায়, তাহলে আমার পানির নিচে থাকা যে প্রাণীগুলো আছে তাদের আসলে বাঁচতে অনেক কষ্ট হবে, তাই না? তার মানে দেখ বাবা, ঠান্ডা মাথায় বুঝ, পানির যে লোকেশনে থাকবে বা পানির যে সারাউন্ডিং এরিয়া থাকবে সেখানে সবসময় চেষ্টা করতে হবে কি বলো, তাপমাত্রাটা নাতিশীতোষ্ণ রাখার, অর্থাৎ সুইটেবল রাখার। অতিরিক্ত তাপমাত্রা যেন সেখানে না থাকে, বা অতিরিক্ত তাপমাত্রা যেন, যেমন আমরা অনেক জায়গায় দেখছি, অনেক গ্রাম অঞ্চলে দেখছি, অতিরিক্ত তাপমাত্রা বা বেশি যদি রোদ পড়ে
তখন খরা সৃষ্টি হয়। খরা মানে বুঝছো তো, পানি শুকায়া যায়। এখন তুই বলতো বাবা, পানি যদি শুকায়া যায় তাহলে ওই পানির নিচে থাকা জীবজন্তু বা পানির নিচে থাকা যে প্রাণীগুলো আছে সেগুলো বাঁচবে কেমনে বল? অক্সিজেন কমে যাবে, পানি চলে যাবে, পানি শুকায়া যাবে, এটা তো সমস্যা। এই জন্য তাপমাত্রা বেশি হলে আমাদের সাধারণত অক্সিজেনের পরিমাণটা কমে যাবে এবং সেই সাথে সাথে আমাদের বিভিন্ন প্রবলেমস কিন্তু বের হবে। এই জন্য তাপমাত্রাটাও কিন্তু পানির একটা মানদণ্ড, একটা মানে ইস্যুস, বুঝছিস তো? সো তাপমাত্রাতেও তোরা টিক চিহ্ন মার। ওকে, তাহলে দেখতো বাবা, তাপমাত্রাতে গেল টিক চিহ্ন মারো, পিএইচটা আমি পড়াইছি টিক চিহ্ন মারো, লবণাক্ততা আমি পড়াইছি টিক চিহ্ন মারো। একটা ফাঁকে দিয়ে এলাচি রয়ে গেছে, সেই এলাচিটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি। বুঝো আমার কথা? তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি। এখন প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ আসলে কি? আমরা বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ এই শব্দটা না শুনলেও অ্যাটম বোমা, তারপর হচ্ছে জাপানের যে দুইটা বড় বড় নাগাসাকি, যেন হিরোশিমা নাগাসাকি, মনে আছে? বা শুনছো কোথাও যে বোমা ফালাইছে এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়? সো বিভিন্ন ধরনের পারমাণবিক যে অস্ত্রগুলো আছে, বোমাগুলো আছে, একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধের সময় যারা এই ধরনের জিনিসপত্র ব্যবহার করে থাকে, এই মানে এই যে গোলা বারুদ বোমা, এগুলাই তৈরির সময় বিভিন্ন মৌল ইউজ করা হয়, বিভিন্ন রাসায়নিক পদার্থ ইউজ করা হয়। সেগুলোকে আমরা এক কথায় যদি বলি, তাদের ভেতরে অনেকেই হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। সো তেজস্ক্রিয় পদার্থ বলতে আমরা আসলে এমন পদার্থকেই বুঝাচ্ছি যার থেকে বিভিন্ন রে বের হয়। রে মানে রশ্মি, আলো বের হয়। মানে তুই ধর তোর সামনে তেজস্ক্রিয় পদার্থ রাখছিস, এটা আল্লাহ প্রদত্ত, এটা আসলে মানুষের দ্বারা সৃষ্টি কোনো জিনিস না, এটা আল্লাহ মাটির নিচে দিয়ে দিছে এবং এটা প্রাকৃতিক একটা জিনিস, এটা মানে আমাদের পৃথিবীতেই আছে। সো ওই জিনিসটা আসলে অটোমেটিক্যালি তার থেকে আলো ছড়াবে, রশ্মি ছড়াবে, যেটাকে মানে যদি আমরা খালি চোখে অবজারভেশন করি তাহলে আমরা সেটা দেখতে পারবো, আবার অথবা মাঝে মধ্যে আমরা দেখতেও পারবো না। বাট এটার যে ক্ষতিকর প্রভাব, সেই ক্ষতিকর প্রভাবটা সাধারণত এটাকে তুই বায়ুতে রাখলে বায়ুতে ছড়াবে, এটাকে তুই পানির নিচে রাখলে পানিতে ছড়াবে। দেখ, অ্যাটম বোমা তৈরিতে তেজস্ক্রিয় পদার্থ ইউজ করা হয়েছে সেই 1914 সালে, জাপানে 44 সালে 43 সালের দিকে জাপানের বিশ্বযুদ্ধের সময়। তোরা কি জানিস ওই জায়গাগুলোতে, যে জায়গাটাতে বোমা ফালাইছে, সেই জায়গাগুলোতে এখনো কোনো সবুজ উদ্ভিদ উঠে না। এখনো সাধারণত বিভিন্ন মানুষের রোগ বা মানে রোগ ব্যাধি বা এই ইফেক্টটা এখনো রয়ে গেছে। তাহলে এত বছর হয়ে গেল, তারপর ওই তেজস্ক্রিয় পদার্থের যে প্রভাবটা, এই প্রভাবটা কিন্তু সেই জায়গাটাতে এখনো কমে নাই। এখন তোমার কাছে কি মনে হয় বলো, জাপান কোনো গরিব কান্ট্রি? জাপান কোনো থার্ড ক্লাস কান্ট্রি? এত হাই প্রযুক্তি নিয়েও এই তেজস্ক্রিয় পদার্থের যে ভয়াবহতা, সেটা জাপান কোনোভাবেই কমায় আনতে পারে নাই। তার মানে বুঝছো তো, এটা এতটা ডেঞ্জারাস অ্যান্ড পাওয়ারফুল থিংস। এটা সাধারণত মাটির নিচে বিভিন্ন মৌল আকারে থাকে এবং এটা যদি কোনো কারণে পানির সাথে মিশে যেতে পারে, যেহেতু মাটির নিচে আর পুকুরও, বুঝছিস তো, সো নদী নালা গভীরতা একটা বিষয় তো আছে। সো কোনো কারণে যদি এই পদার্থটা পানির সাথে মিশে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে তুই বুঝতেছস যেটা এতটা ডেঞ্জারাস, সেটা পানিতেও ডেঞ্জারাস হইতে পারে। সো এই ধরনের পানিকে অ্যাভয়েড করতে হবে। কি বলছি বুঝছি? সাধারণত আমাদের যে মানে নদী নালা বা আমাদের বাসার যে বিষয়গুলি আছে, সেগুলোতে এই ধরনের জিনিসপত্র থাকার কোনো চান্স নাই। কেন? এই পানিগুলা বিভিন্ন ওয়ে হয়ে তোর কাছে আসে, সেই ওয়েগুলোতে এই জিনিসগুলোকে আসলে চেক করেই তোর কাছে পাঠায়, সো দ্যাট আমাদের রেগুলার ওয়েতে যে পানিগুলো আমরা পাই সেগুলোতে আসলে এগুলো পাওয়ার কোনো চান্স নাই। কিন্তু অনেক গভীর থেকে যে পানিগুলো আসে সেগুলোতে সেটা থাকার একটা চান্স থাকতে পারে। কারণ হচ্ছে মাটির নিচে, বুঝছই তো, জিনিসগুলো মাটির নিচেই পাওয়া যায়। সো সেখান থেকে কোনোভাবে যদি পানিতে এরা মিশে যায় তেজস্ক্রিয় পদার্থগুলা, তাহলে তাদের রে, তারা কি তেজস্ক্রিয় পদার্থ মানে স্যারে কি বলছে, তাদের থেকে একটা রে বের হবে। এই রেটা যদি পানির সাথে, রশ্মি বের হবে, আলো বের হবে, সেই আলোটাই যদি পানির সাথে মিশে যায় তাহলে সেটা তোমার জন্য খুবই ডেঞ্জারাস হবে। সো এটা একটু অ্যাভয়েড করে চলতে হবে, বা এই ধরনের পানি পান করা যাবে না। ওকে, তেজস্ক্রিয় পদার্থ মানে কি? যে পদার্থ থেকে কন্টিনিউয়াসলি আলো বের হবে, এক ধরনের রশ্মি বা রে বের হবে, সেগুলাই হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। আর এগুলা কখনোই মানুষের জন্য ভালো জিনিস না, কারণ এগুলা বোমা বারুদ এগুলা ইউজ করে, বুঝছি তো, কারণ ডেঞ্জারাস দেখেই তো ইউজ করে। ওকে, চলো, আমি আশা করি সব টপিকসই আমরা আলোচনা করছি। যেগুলো কঠিন সেগুলো তোমাদেরকে স্যার দেখায় দিয়েছে, যেগুলো সহজ সেগুলো তোমরা না পড়লেও হবে, বানায়ও লেখা যাবে, কোনো অসুবিধা নেই। সো তোমরা অবশ্যই, আজকে আমি তোমাদের জন্য একেবারেই নতুন টিচার, এবং আমি জানি না তোমাদের ক্লাস কেমন লাগছে, সেটা অবশ্যই তোমরা জানাবা। কারণ যেহেতু আমি নতুন, সেহেতু হয়তো একটা রিভিউ তারাও জানতে চাইতে, তোমরা তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করো, বা হচ্ছে ক্লাসটা কেমন লাগছে বা কি আসল বিষয়। যদি তোমার ক্লাসটা ভালো লাগে, ইনশাল্লাহ আমাদের সায়েন্সের ক্লাসগুলো এভাবেই হবে। সো আমাদের সাথে থাকো এবং ইরু পরিবারের সাথে থাকে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে
আমাকে এখনই কমেন্ট করতে পারো, কারণ আমি সর্বোচ্চ আর 1 থেকে 2 মিনিট থাকবো। সো যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আজকের পড়াটা নিয়ে বা মানে স্যারকে নিয়ে অথবা তোমার যে কোনো বিষয় নিয়ে, সো সেটা আমি আনসার করব। আর যদি প্রশ্ন না থাকে কারো, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের থেকে হয়তো বিদায় নিব। আমি 1 থেকে 2 মিনিট সময় দিচ্ছি, কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা করতে পারো। সো আমরা আজকে ক্লাসে পানির মানদণ্ডটা একেবারে ক্লিয়ারলি সমস্ত টপিকসগুলোকে নিয়ে আলোচনা করছি। আমি আশা রাখছি সবাই একটু নোট ডাউন করছো এবং সবাই সবার জায়গা থেকে আমাদের ক্লাসের রিভিউগুলো জানাবা। কেন? ক্লাসের রিভিউ জানাইলে আমরা আমাদের জায়গাটা বুঝতে পারি এবং আমরা সেখান থেকে তোমাদের জন্য কি নতুন করা যায়, কি চেঞ্জ করা যায়, কি করা যায়, সেই জিনিসগুলো আমরা অবশ্যই তোমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে পারি। এজন্য তোমরা অবশ্যই বোবার মতো থাকবা না, ইশারা ইঙ্গিত দিয়ে কোনো কিছু হবে না। সো তোমরা সবসময় ক্লাস রিভিউটা দিবা, কেমন লাগতেছে তোমাদেরকে, বা তোমাদের ক্লাস কেমন হয়েছে, কেমন লাগবে, কি লাগবে, তোমাদের কি প্রয়োজনীয় জিনিস। সো এই বিষয়গুলো তোমরা সবসময় জানাবা, জানালে সেই অনুসারে ওই এডু পরিবার তোমাদের জন্য স্টেপ নিতে পারবে, পদক্ষেপ নিতে পারবে। চলো দেখি কমেন্ট করছে 2-3 জন। কি প্রশ্ন করছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। স্যার আপনি খুব ভালো বুঝেন, আমাদের নেক্সট গুলো আপনি নিলে অনেক ভালো হয়। এইগুলা এখানে বলে লাভ নেই, এগুলা অল ক্লিয়ার গ্রুপে বলতে হবে, কারণ আমার হাতে কিছু নাই। এগুলো তোমাদের গ্রুপে বলতে হবে, তোমাদের যে গ্রুপগুলো থাকে হোয়াটসঅ্যাপ, সেখানে যা বলতে হবে। স্যার আপনি অনেক ভালো বুঝেন, থ্যাংক ইউ বাবা সো মাচ। সো তোমরা ভালো থেকো, বাবা মার সাথে থাকো, বাবা মার জন্য দোয়া করবা, তোমরা বাবা মার থেকে দোয়া নিবা, স্যারদের জন্য দোয়া করবা, ইডু পরিবারের জন্য দোয়া করবা। আবার দেখা হবে যদি বেঁচে থাকি কোনো একদিন। সবাইকে ওই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।